আচ্ছা, তা আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা কি আজ আমরা এখানে জানবো। আমরা HTML করে নিয়েছি। নেটওয়ার্কিংয়ের চ্যাপ্টারের একটা পার্ট হচ্ছে HTML। এই নেটওয়ার্কিংয়ের পার্টে আমাদের অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক কিছু মুখস্থ করতে হবে। এই টপিকটা অ্যাপ্লিকেশান আর সায়েন্স দুজনদেরই কমন, আর অ্যাপ্লিকেশানদের এটা থেকে বড় কোশ্চেন আসে, আর সায়েন্সদের এটার থেকে ছোট ছোট কোশ্চেন আছে, তাই দুজনদেরই এই চ্যাপ্টারটাকে খুব খুঁটিয়ে পড়তে হবে। তাহলে নেটওয়ার্কিংটা অ্যাকচুয়ালি কি? নেটওয়ার্কিং হচ্ছে অনেকগুলো মেশিন একসাথে যখন ইন্টারকানেক্টেড থাকছে, ইন্টারকানেক্টেড নোড আমরা নেটওয়ার্ক হিসাবে ইউজ করি। যেমন ধরা যাক, আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি, আমরা সাইবার ক্যাফেতে গেলাম, সাইবার ক্যাফেতে গিয়ে দেখলাম সেখানে অনেকগুলো মেশিন একসাথে কানেক্ট করা আছে। যেমন এগুলো এক একটা মেশিন, একটা ডায়াগ্রাম আঁকলে আমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবো। এরকম অনেকগুলো মেশিন আছে। প্রত্যেকটা মেশিন কি, প্রত্যেকটা মেশিনের সাথে কেবিল দিয়ে কানেক্টেড, কেবিল দিয়ে কানেক্টেড। আর আমরা দেখি লাস্টে একটা প্রিন্টার থাকে। ধরা যাক এটা মেশিন 1, এটা মেশিন 2, মেশিন 3, মেশিন 4। ধরা যাক মেশিন 1-এ যে বসে আছে তার কিছু প্রিন্ট নেওয়ার দরকার। সে তখন কি করবে? সে তখন এখান থেকে এইখানে প্রিন্টার থেকে প্রিন্ট নিতে পারবে। মেশিন 3 প্রিন্ট নেওয়ার দরকার, তখন এখানে প্রিন্টার থেকে প্রিন্ট নিতে পারবে। মেশিন 1 থেকে কোনো কাজ মেশিন 3-তে ট্রান্সফার করব, তার জন্য কি, এই যে নেটওয়ার্ক কেবিল, এই কেবিলের থ্রু দিয়ে ট্রান্সমিশনটা হবে। তাহলে অনেকগুলো মেশিন যখন একসাথে ইন্টারকানেক্ট থাকছে, ইন্টারকানেক্টেড মেশিনগুলো নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারছে। এটা দিয়ে আমরা যদি দেখি যে মেশিন 1 থেকে মেশিন 4-এর কাছে ডেটা আসবে, এই কেবিলটা দিয়ে মেশিন 2-তে আসবে, মেশিন 2 থেকে মেশিন 3-তে যাবে, মেশিন 3 থেকে মেশিন 4-এ যাবে, আবার মেশিন 4-এর থেকে মেশিন 3-তে যাবে, আবার 3 থেকে 2-তে যাবে, 2 থেকে 1-এ যাবে। এইভাবে ডেটা আদান প্রদান আমাদের হয়ে থাকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তাহলে নেটওয়ার্কিং আমাদের প্রথম কখন এসেছিল? নেটওয়ার্কিং 1969-এ আমেরিকার একটা সংস্থা ARPA, ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এরা প্রথম নেটওয়ার্কিং ব্যাপারটার ইমপ্লিমেন্টেশন করে থাকে। তারা যে সিস্টেমটা বানিয়েছিল, তারা যে নেটওয়ার্কটা তৈরি করেছিল, সেই নেটওয়ার্কটার নাম ছিল ARPANET, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। তাহলে আরও যদি আমরা ইলাবোরেটলি এটাকে ডিসকাস করতে চাই যে নেটওয়ার্কিং আমরা কী জন্য ইউজ করি, কোথায় কোথায় ইউজ হয়, সেই ফিল্ডগুলোতে আমরা পরে আসছি। আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় যে নেটওয়ার্কিংয়ের অ্যাডভান্টেজ কী। নেটওয়ার্কিংয়ের ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে নেটওয়ার্কিংয়ের ফার্স্ট অ্যাডভান্টেজ, আমি ক্যাপস লকটা বন্ধ করে দিই, আমার ডেটা ট্রান্সফারিং। ডেটা ট্রান্সফার কি? আমার কাছে অনেকগুলো মেশিন আছে, 10টা মেশিন আছে। এবার 10টা মেশিনের প্রত্যেকটা মেশিনের কাছে আলাদা আলাদা ডেটা স্টোর করা আছে। আমি মেশিন 1 থেকে মেশিন 10-এ ডেটা ট্রান্সফার করতে পারি। যেমন ধরো আমরা রিয়েল লাইফে এখন এক্সাম্পল দেখি ডেটা ট্রান্সফার, যেমন হোয়াটসঅ্যাপে ডেটা পাঠাই, ইমেল করি, ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ সেন্ড করি। এই যে জিনিসগুলো ডেটা ট্রান্সফার, যে ফোন কলও করছি, ডেটা ট্রান্সফার, এটা কিন্তু আমাদের নেটওয়ার্কিংয়ের থ্রু দিয়েই হয়। আমাদের মেন নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা দুটো জায়গায় দাঁড়িয়ে, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। আচ্ছা, এটা আমি পরে আসছি। কেবিলের থ্রু দিয়েও নেটওয়ার্কিং করা যায়, আর উইদাউট কেবিলেও নেটওয়ার্কিং হয়, সেটা আমরা পরে জানছি। তাহলে নেটওয়ার্কিংয়ে আমাদের প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ডেটা ট্রান্সফার। ডেটা শেয়ারিংই কিন্তু নেটওয়ার্কিংয়ের মেন ব্যাপার, এটাই ব্যাকবোন। আচ্ছা, পয়েন্ট 2-তে যদি আসি, তাহলে আমরা দেখব যে সিকিউরিটি।
সিকিউরিটি ব্যাপারটা খুব জরুরি নেটওয়ার্কিংয়ে। ধরে নিলাম যে আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এরা কি করছে, এদের নিজস্ব একটা নেটওয়ার্কিং আছে। এরা কখনো ইন্টারনেট সিস্টেমটাকে ইউজ করবে না ইন্টারনালি, এক্সটার্নালি ইউজ করতে পারে। ইন্টারনালি এদের যে সংস্থাগুলো আছে সারা ভারতবর্ষ জুড়ে, এদের তো বিভিন্ন অফিস আছে, এই অফিসগুলোর সাথে এদের যে যোগাযোগগুলো করবে, এদের যে ডেটা ট্রান্সমিশনগুলো হবে, সেগুলো এদের নিজস্ব নেটওয়ার্ক আছে। নিজস্ব নেটওয়ার্ক ইউজ না করে যদি ইন্টারনেটের থ্রু দিয়ে ইউজ করে, তাদের ডেটা আদান প্রদান হয়, ডেটা ট্রান্সফার যদি ইন্টারনেটের থ্রু দিয়ে হয়, তাহলে হ্যাকাররা খুব ইজিলি সেই ডেটাটাকে হ্যাক করে নিতে পারবে। সেই জন্য সিকিউরিটি নেটওয়ার্ক, আমার নিজস্ব নেটওয়ার্ক আমি তৈরি করব, সেই নেটওয়ার্কে আমি আউটসাইডার কাউকে ঢুকতে দেব না। এটা হচ্ছে আমার নেটওয়ার্কিংয়ের মেন টার্গেট। তাহলে ফার্স্ট টার্গেট ডেটা ট্রান্সফার, সেকেন্ড টার্গেট সিকিউরিটি। এগুলো নোটস আমি পরে দিয়ে দেবো, এখন ডেটা কানেকশান নেই বলে নোটস পাঠানোটা খুব মুশকিল। আচ্ছা, তারপরে কি হচ্ছে, সেন্ট্রালি কন্ট্রোল। সেন্ট্রালি কন্ট্রোল ব্যাপারটা কি, আমাদের নেটওয়ার্কিংয়ে ধরে নিলাম এরকম যে ব্যাপারটা, ধরে নাও একটা মেন সার্ভার আছে, আর মেন সার্ভারের থেকে অনেকগুলো কানেকশান এরকম বেরোচ্ছে, অনেকগুলো কানেকশান এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মেন সার্ভার, আর প্রত্যেকটা এন্ডে একটা করে মেশিন আছে। এখানে না আমি কয়েকটা মেশিনের ছবি আঁকছি, কিন্তু আরও অজস্র মেশিন থাকতে পারে। প্রতিটা মেশিন সেন্ট্রাল সার্ভার। সেন্ট্রাল সার্ভার মানে কি, যেখানে বিপুল পরিমাণে ডেটা স্টোর করা থাকে। ধরো আমার কাছে একটা নেটওয়ার্কে, ধরে নিলাম আমি SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর নেটওয়ার্কিংয়ের কথাটা যদি ভাবি, এদের মেন ব্রাঞ্চ যেটা আছে মুম্বাইতে আছে, ঠিক আছে, আর এগুলো সারা ভারতবর্ষ জুড়ে ব্রাঞ্চগুলো আছে। ধরে নিলাম আরও অসংখ্য ব্রাঞ্চ হতে পারে। তাহলে ধরে নিলাম যে এইটা আমার একটা কোনো ব্রাঞ্চ, এটা ধরে নিলাম আমার বেহালা SBI। এটা ধরে নিলাম বেহালা SBI। বেহালা SBIতে গিয়ে কেউ নিজের অ্যাকাউন্টে ধরে নিলাম অ্যাপ্রক্স 10,000 রুপিস ডিপোজিট করলো। ডিপোজিট করার সাথে সাথে তোমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে যে আমি এত টাকা ডিপোজিট করলাম, এটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, একটা ট্রানজাকশান আইডি দেবে। এবার ব্যাপারটা, তোমার কাছে যে মেসেজটা আসছে সেই মেসেজটা কিন্তু বেহালা ব্রাঞ্চ জেনারেট করছে না। এই বেহালা ব্রাঞ্চের যে মেশিনগুলো আছে, তুমি তোমার টাকাটা জমা দিলে, টাকাটা জমা দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিয়ে যে ক্যাশিয়ার সে এন্ট্রি করলো, এবার সেই এন্ট্রিটা আমার যাচ্ছে রিজিওনাল অফিসে, মানে কলকাতা, ধরো বেহালা কলকাতার মধ্যে আছে, কলকাতা একটা রিজিওনাল অফিসে, এখানেও একটা মেশিন আছে। এই মেশিনটাই গিয়ে ডেটাটা স্টোর হচ্ছে। এবার এই ডেটাটা আমার চলে যাচ্ছে সরাসরি মেন অফিস মুম্বাইতে। মুম্বাইতে যেখানে বিশাল বড় একটা সার্ভার রয়েছে, অল ওভার ইন্ডিয়া নয়, অল ওভার ওয়ার্ল্ডের যত কাস্টমার্স আছে, অ্যাকাউন্ট হোল্ডার আছে, প্রত্যেকের ডেটা এই মুম্বাই ব্রাঞ্চে যে সার্ভারটা আছে, মুম্বাই ব্রাঞ্চ বলছি কেন, মুম্বাই হেড অফিস, যে সেখানে সার্ভারের মধ্যে সব ডেটা স্টোর আছে। ডেটাটা স্টোর হয়ে গেল। ডেটাটা স্টোর হয়ে যাওয়ার পর এবার তোমার কাছে মেসেজটা জেনারেট হয়ে চলে আসলো, হ্যাঁ তোমার টাকাটা সাকসেসফুলি পেমেন্ট হচ্ছে। তাহলে তোমার টাকাটা কিন্তু জমা নিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একটা ব্রাঞ্চ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি জমা পড়ছে কিন্তু মেন অফিসে, মানে যেখানে মেন সার্ভার, মানে সেন্ট্রালাইজ কন্ট্রোল, মানে সব কটা ব্রাঞ্চকে, সব কটা মেশিনকে কন্ট্রোল করছে একটা সেন্ট্রাল সার্ভার। ব্যাঙ্কিং সিস্টেমটা দিয়ে এটা বোঝাতে চাইলাম যে একটা ব্রাঞ্চে তুমি ডিপোজিট করছো বা উইথড্র করছো, করার সাথে সাথে তোমার কাছে একটা কনফার্মেশন মেসেজ চলে আসছে যে তোমার টাকাটা ডিপোজিট হয়েছে, সেটা সঙ্গে সঙ্গে ডিটেলসটা চলে যাচ্ছে মেন সার্ভারের কাছে। আবার যদি ধরো তুমি ঘরে বসে নেট ব্যাঙ্কিংয়ের ফেসিলিটিটা ইউজ করছো, নেট ব্যাঙ্কিংয়ের ইউজ করে অনেকে ফিসও পেমেন্ট করছে, সেখানে কি হচ্ছে,
অনলাইনে আমরা যখন অনলাইন এসবিআই বা অনলাইন অ্যাক্সিস বা অনলাইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেখানেই ঢুকি, সেখানে ঢোকার পর আমরা কিন্তু ওদের মেন সার্ভারের যে সাইটটা আছে, সেন্ট্রাল সার্ভার, সেই সাইটটাকে আমরা অ্যাক্সেস করছি। সেই সাইটটায় গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাচ্ছি, আমরা আমাদের ডেটাগুলোকে, আমরা আমাদের ক্যাশ ট্রান্সফার করছি, যে সেই ডেটাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বা ট্রানজাকশান আমাদের কিন্তু মেন এই জায়গাটা থেকেই হচ্ছে। তাহলে সেন্ট্রালাইজ কন্ট্রোল, এটার মিনিং হচ্ছে কিন্তু আমার এটাই। আচ্ছা, এবার আমি আসছি পয়েন্ট নাম্বার 4, তোমার অ্যাকিউরেসি, এফিসিয়েন্সি। আচ্ছা, এফিসিয়েন্সির ব্যাপারটা যদি আসি, তা আমরা ধরে নাও আগে যেমন আমাদের ব্যাংকিং সিস্টেমটার কথাই ভাবি, এফিসিয়েন্সি আর এবিলিটি আগের থেকে অনেক বেড়ে গেছে। আমরা ব্যাংকিং সিস্টেমটার কথা যদি মনে করি, যে আগে যখন এই ডিজিটালি ব্যাপারটা ছিল না, আগে যখন ইন্টারনেট ছিল না, আগে যখন পিসিও ছিল না, তখন কি হতো, ব্যাংকে গেলে একটা পাসবুক ছিল, সেই পাসবুকটার মধ্যে ম্যানুয়ালি লিখে দেওয়া হতো। এবার ম্যানুয়ালি তুমি টাকাটা ডিপোজিট করতে তোমাকে একটা ম্যানুয়ালি স্লিপ দেওয়া হতো। তাহলে এটাতে অনেক বেশি টাইম লাগে, টাকাটা একটা পাসবুকে লিখতে হচ্ছে কত টাকা তুমি ডিপোজিট করছো, কত টাকা উইথড্রল করছো, তারপর সেটা লেখার পর সেটা ডেটাটাকে একটা ফাইলের মধ্যে স্টোর করতে হচ্ছে। মানি ট্রানজাকশানটা এখন অনলাইন হয়ে গেছে, তখন অনলাইন ছিল না, সেটার একটা রিপোর্ট দিতে হতো। সেই ম্যানুয়াল রিপোর্টটা, সেটা তো নেটের থ্রু দিয়ে যেত না, তখন সেটা কুরিয়ার সার্ভিসের থ্রু দিয়ে পাঠাতে হতো, বা ফোন করে বলে দিতে হতো যে এত ডিপোজিট হয়েছে, ডিটেলসটা তখন ফ্যাক্স মেশিনে থ্রু দিয়ে কাজটা হতো। ফ্যাক্স মেশিন অনেক আগে এসছে ব্যাপারটা। এখন যেমন ওয়ান ক্লিকেই ওকে প্রেস করলেই ডেটাটা আমার স্টোর হয়ে যাচ্ছে। তাহলে এফিসিয়েন্সি আগের থেকে অনেক এফিসিয়েন্সি বেড়ে গেছে। এফিসিয়েন্সি বেড়ে গেছে, তুমি ডিপোজিট করছো, তার সাথে সাথেই সেখানে চেকিংটা হচ্ছে কি ডিজিটালি, একটা মেশিন তোমার নোটগুলোকে কাউন্ট করে নিচ্ছে। তাহলে এফিসিয়েন্সি আরও অনেক বেড়ে গেছে কম্পিউটার আসার পরের থেকে। নেটওয়ার্ক তো আরও এফিসিয়েন্ট করে দিচ্ছে, ডেটাটা কয়েক সেকেন্ডে মেন সার্ভারে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে আগে যদি ফাইলে লেখা থাকতো, কারো ডিটেলস যদি খুঁজে বার করতে হতো, ফাইল খুঁজে এক একটা পেজ খুঁজে বার করতে হতো। এখানে কি হচ্ছে, এখানে আমরা জাস্ট অ্যাকাউন্ট ডিটেলসটা দিলেই একটা লোকের ডেটা পুরো পেয়ে যাচ্ছি। ধরো যে নেট ব্যাঙ্কিং ফেসিলিটি জানে না, যার নেট ব্যাঙ্কিংয়ের কোনো ব্যাপারই নেই, সেরকম লোকের ক্ষেত্রে এখনও 70% লোক আছে যারা নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারে না। তো যাই হোক, আচ্ছা, এবার আমার ব্যাপারগুলো আসছে যে নেটওয়ার্কিংয়ের অসুবিধাগুলো কি কি। নেটওয়ার্কিংয়ের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনস্টলেশন কি, এই যে নেটওয়ার্কটা আমি ইউজ করব, একটা অফিস, ধরো আমার একটা মাল্টিন্যাশনাল অফিস আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেখানে আমি, বা আইটি ফার্ম আছে, সেখানে আমি 100টা মেশিন বসাবো। সেই 100টা মেশিনের প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টেড থাকবে। চাইলে যে কোনো মেশিনের থেকে আমি ডেটা নিতে পারি, সেখানে ডেটা আমি সেন্ড করতে পারি। তার জন্য আমার কি কি লাগবে, ইনস্টলেশন করতে গেলে আমার এতগুলো পিসি লাগবে, সেন্ট্রাল সার্ভার রাখতেও পারি, নাও রাখতে পারি। সেন্ট্রাল সার্ভার যদি রাখি তাহলে খরচা আরও বেশি। এই যে কেবিল ইউজ হচ্ছে, এই কেবিলগুলো নিজস্ব নেটওয়ার্কিং যখন ঠিকঠাকভাবে তৈরি করা হবে, তখন সেখানে অপটিক্যাল ফাইবার কেবিল ইউজ করা হবে। অপটিক্যাল ফাইবার কেবিল সবচাইতে কস্টলি কেবিল, এবং এর ডেটা ট্রান্সমিশন রেট সবচাইতে বেশি, আপ টু 10 GB ডেটা ট্রান্সমিশন রেট এখানে সবচাইতে বেশি হয়। তাহলে প্রত্যেকটা মেশিন ফাইবার দিয়ে কানেক্টেড থাকবে। কানেকশান করবার জন্য RJ45 জ্যাক বা যে কোনো পোর্ট, আমরা অন্য যে কোনো পোর্ট ইউজ করব।
এবার ডিস্টেন্স যদি মেন সার্ভারের থেকে মেশিনের ডিস্টেন্স যদি বেশি হয়, তাহলে সেখানে আমাদের কি ইউজ করতে হবে, সেখানে আমাদের রিপিটার অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে। এই টার্মগুলোতে পরে আসবো। তাহলে এই যে ইনস্টলেশন ব্যাপারটা, যে ইনস্টলেশন জানে না, তার জন্য নেটওয়ার্কিংয়ের জন্য আলাদা টেকনিশিয়ান, আলাদা ইঞ্জিনিয়ার আছে, তাদের কস্ট আছে, তাদের খরচা আছে, তাদের কি বলবো, তাদের মানে মজুরি আছে, মানে তাদের এমনিতে তো আর তারা কাজ করবে না, তাদের তো পয়সা দিতে হবে। আর তাছাড়া এই কম্পোনেন্টগুলো তো পারচেস করতে হবে। আর নেটওয়ার্কিং সবসময় বিল্ড করার পর প্রথম চান্সে যে নেটওয়ার্কিং এস্টাবলিশ হবে তার কোনো মানে নেই। যদি এই সেন্ট্রাল সার্ভারটার কথা ভাবি, সেন্ট্রাল সার্ভার এখান থেকে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট আছে, জ্যাক দিয়ে কানেক্টেড, জ্যাকগুলো ঠিকভাবে যদি কানেকশন না পায়, ঠিকঠাকভাবে কাজ হবে না। তাহলে একটা নেটওয়ার্ক তৈরি করা অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি ঝামেলা। নাম্বার 2 হচ্ছে, যেটা আমার মতে মেনটেনেন্সের ব্যাপারটা। একটা নেটওয়ার্কিং মেনটেনেন্স করা অনেকটা বেশি ঝামেলার। কারণ আমার হার্ডওয়্যার পার্ট ড্যামেজ হতে পারে, আমার কোনো মেশিনে সফটওয়্যার ড্যামেজ হতে পারে, সফটওয়্যার ড্যামেজ হলে আমার ডেটা ট্রান্সফার হবে না। ডিভাইস ড্রাইভার সফটওয়্যার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ডেটা ট্রান্সফার হবে না, আমি বুঝতে পারবো না আমার হার্ডওয়্যারের প্রবলেম না সফটওয়্যারের প্রবলেম, এই সমস্ত জিনিসগুলো। তাছাড়া ধরে নিলাম আমার কাছে শুধু আমার নিজস্ব ধরে হবে না, ধরে নাও যাদবপুর ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটি নিজস্ব নেটওয়ার্কিং থাকে, তাহলে ওদের অজস্র বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে কেবিল দিয়ে কানেক্টেড আছে। এবার ধরো এই যে ঝড় হলো, ঝড়ে কোথায় কোন কেবিল ছিঁড়ে পড়ে আছে সেটা তো কেউ বুঝতে পারবে না। এবার ডেটা ট্রান্সমিশন যখন হবে না, তখন আমি এক একটা করে পয়েন্ট চেক করব, তখন বুঝতে পারবো যে কোথা থেকে ডেটা ট্রান্সমিশন হচ্ছে না, কোথা থেকে সিগন্যালটা ঢুকতে পারছে না, কোথায় সিগন্যালটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো তখন আমরা দেখব যে মেনটেনেন্সটা বেশি। রেগুলার নেটওয়ার্কিং যদি আমি ঠিকঠাকভাবে এস্টাবলিশ করি, এই যে নেটওয়ার্কিং স্ট্রাকচারটা বানিয়েছি, এই যে নেটওয়ার্কিংয়ের স্ট্রাকচার, এটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড অফিস ইউজ করে। আর এই নেটওয়ার্কিংয়ের পেছনে যেমন এখানে ডেটা ট্রান্সমিশন রেট অনেক বেশি, এখানে অনেক বেশি কাস্টমারকে একসাথে পরিষেবা দেওয়া যায়, আর এখানে অ্যাডভান্টেজ অনেক বেশি আছে, অনেক স্পিডে এখানে কাজ করা যাবে। তাহলে এই ধরনের নেটওয়ার্কিংয়ে মেনটেনেন্স খরচাও অনেক বেশি, এই ধরনের নেটওয়ার্কিং তৈরি করার খরচাও আমার অনেক বেশি। এবার একটা জিনিস অ্যাডভান্টেজেও বলেছিলাম, ডিসঅ্যাডভান্টেজেও বলবো, যে এই সিকিউরিটি ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখানেও আছে, যে নেটওয়ার্কিং যে সবসময় সিকিওর তা নয়। আমি যদি নেটওয়ার্কিংয়ে পাইরেটেড সফটওয়্যার ইউজ করি, ধরে নিলাম আমি অ্যান্টিভাইরাস অরিজিনাল ইউজ করছি না, আমি পাইরেটেড অ্যান্টিভাইরাস ইউজ করছি, সেই অ্যান্টিভাইরাসকে ব্রেক করে হ্যাকার যে কোনো টাইমে আমার ডেটা হ্যাক করে নিতে পারে, এটা কিন্তু একটা সমস্যা। আর নেটওয়ার্কিং হ্যাক হতেই পারে। সো এটা অ্যাডভান্টেজ, সিকিউরিটিটা অ্যাডভান্টেজের মধ্যেও পড়বে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যেও পড়বে। যদি তুমি তোমার সিকিউরিটি লুজ করো তাহলে তোমার নেটওয়ার্ক হ্যাক হবে। তাহলে এটা গেল আমার নেটওয়ার্কিংয়ের বেসিক কনসেপ্ট। পরীক্ষায় কোশ্চেন আসে নেটওয়ার্কিংয়ের অ্যাডভান্টেজ লেখো, দুটো ডিসঅ্যাডভান্টেজ লেখো, এরকমভাবে পয়েন্টগুলোকে একটু এক্সপ্লেন করতে হবে, পয়েন্টগুলো মাথায় রাখবি, আমি এরপরে নোটসগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা আসছি নেটওয়ার্কিংয়ের অ্যাপ্লিকেশান। নেটওয়ার্কিংয়ের অ্যাপ্লিকেশান কোন কোন জায়গায় হয়? নেটওয়ার্কিংয়ের অ্যাপ্লিকেশান যে জায়গাগুলো হয় সেখানে যেমন ডেটা শেয়ারিংয়ের জন্য আমার অ্যাপ্লিকেশান, সেটা তো আমি বলেইছি। বিজনেস পারপাসে প্রয়োগ হয়, তা যারা বিজনেস করছে সবাই বিজনেস করছে, যারা নেটওয়ার্ক ইউজ করবে তারা তো বিজনেস করবে। ইউনিভার্সিটি বিজনেস করছে, ব্যাংক বিজনেস করছে, এলআইসি এজেন্সি বিজনেস করছে, তাহলে সবাই বিজনেস করছে। একটা হসপিটালও বিজনেস করছে, হসপিটালেরও নিজস্ব নেটওয়ার্কিং সিস্টেম থাকে, সেটা আরও বেশি স্ট্রং নেটওয়ার্কিং সিস্টেম হয়। আর কি ইন্টারনেট পরিষেবা, তোমরা যদি ইন্টারনেট পরিষেবার কথা ভাবো, এই ইন্টারনেট এটা তো নেটওয়ার্কিংয়ের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। ধরে নিলাম আমি একটা কোনো মুভি ডাউনলোড করতে চাইছি, তাহলে আমি কোনো একটা সাইটে যাচ্ছি, সেই সাইটে গিয়ে আমি যেমন সেখানে ঢুকছি, আরও অজস্র লোক সেখানে ঢুকছে। ধরলে আমি উইকিপিডিয়াতে কোনো আর্টিকেল সার্চ করছি, উইকিপিডিয়া সাইটে আমিও ঢুকছি, তার সাথে অজস্র লোক ঢুকছে, তাহলে উইকিপিডিয়া কি করছে, অনেক লোককে একসাথে কানেক্ট করছে। উইকিপিডিয়া কোনো নেটওয়ার্কিং নয়, এটা মাথায় রাখতে হবে। আমাদের নেটওয়ার্কিং হচ্ছে এমন একটা জিনিস, অজস্র ওয়েব পেজকে
সেখানে স্টোর করে রেখে দিয়েছে আর আমাকে সেখানে ঢোকার জন্য অ্যাক্সেস গ্র্যান্ট করছে যে তুমি এই ইউআরএল পেস্ট করে এখানে ঢোকো। তাহলে নেটওয়ার্কিং কি? এই যে ইন্টারনেট পরিষেবাটা নেটওয়ার্কিং। অ্যাকচুয়ালি ইন্টারনেটের ব্যাপারটা আসতে গেলে অনেক বড় ব্যাপার। আমার যদি নেট কানেকশান পিসিতে থাকতো আমি এক্ষুনি দেখাতে পারতাম যে জিও, এয়ারটেল, এই সমস্ত অর্গানাইজেশনগুলো এরা কিন্তু ইন্টারনেট ফ্লোটা তৈরি করে না। ইন্টারনেট ফ্লোটা তৈরি হয় কি বলবো, যেখানে লোকালিটি নেই এরকম জায়গায় ইন্টারনেট জেনারেট হয়। আর ইন্টারনেটের এরা যে আমাদের এয়ারটেল, জিও, ভোদাফোন এরা যে ডেটাগুলো কেনে তাদের কাছ থেকে, ওরা হিউজ পরিমাণ ডেটা কিনে নেয়। এই যে ডেটা ফ্লোটা আমাদের সমুদ্রের তলা দিয়ে অনেক মোটা মোটা অপটিক্যাল ফাইবার কেবিল আছে, মুম্বাইয়ে আছে আর হায়দ্রাবাদ, এই জায়গা দুটোতে আছে আমি জানি। কলকাতার দিকে সেরকম ঢোকার মতন কোনো জায়গা নেই। এই দুটো জায়গা দিয়ে আমাদের ইন্টারনেট ফ্লো ঢোকে। এই ইন্টারনেট ফ্লোগুলোকে ঢোকার পর এরা কিনে নেয়। এবার এই যে যেমন পাওয়ার কেনে, যেমন সিএসসি, এরা তো পাওয়ারটা কিনে নিয়ে আমাদের কাছে সাপ্লাই করছে। এনটিপিসি, এই সমস্ত জায়গাগুলোতে পাওয়ার তৈরি হচ্ছে, সেই পাওয়ারটাকে ওরা কিনে নিয়ে আমাদের এখানে সাপ্লাই করছে। তেমনি ইন্টারনেটও কিন্তু তৈরি হচ্ছে। আর জিও, এয়ারটেল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, এটা একটা ফুল ফর্ম আছে, যেমন আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই যেমন জিও, এয়ারটেল, ভোদাফোন, বিএসএনএল, এরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা ইন্টারনেটটা কেনে, জেনারেট হয় অন্য জায়গায়, এরা কিনে এবার আমাদের কাছে বিক্রি করে। বলতে পারো এরা রিটেলার। আচ্ছা, এবার আমাদের এই ব্যাপারটা গেল। আচ্ছা, আর কি জন্য ইউজ হচ্ছে নেটওয়ার্কিং? ওয়েবসাইট তৈরির জন্য নেটওয়ার্কিং তো ইউজ হচ্ছে অবশ্যই। ওয়েবসাইট তৈরি করতে গেলে তো নেটওয়ার্কে বসে, আমার ইন্টারনেটের থ্রু ছাড়া আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো না। একটা ওয়েবসাইট একটা এইচটিএমএল দিয়ে একটা পেজ বানানোর পর, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, যে কোয়ারি, এগুলো দিয়ে একটা পেজ বানানোর পর আমরা সেটাকে পাবলিশ করব যখন, তখন ইন্টারনেটে পাবলিশ করব, না হলে তো সেটার কোনো গুরুত্ব নেই। আমাকে তো একটা সার্ভারে আপলোড করতে হবে, সার্ভারে আপলোড করব, তারপরে লোকে ইন্টারনেট ফ্লো দিয়ে সেটাকে অ্যাক্সেস করবে। ইন্টারনেট ফ্লো, এছাড়া আর কিছুই নয়। আচ্ছা, এবার আমরা আসছি অ্যানালগ ডিজিটালের ব্যাপারটায়, পরে আসব। মোডেম যখন বোঝাবো তখন অ্যানালগ ডিজিটালের ব্যাপারটায় আসব। আচ্ছা, এই জায়গাগুলো ডিলিট করে দিই। আচ্ছা, আমরা আসছি নেটওয়ার্কিং টোপোলজি। নেটওয়ার্কিং টোপোলজিটা কি? টোপোলজি যেমন তোরা জিওগ্রাফিতে পড়েছিলিস যে ল্যান্ডস্কেপের স্ট্রাকচার কীরকম হবে, যেমন এরকম এরকম, কোথাও ল্যান্ড এরকম, কোথাও ল্যান্ড একেবারে ফ্ল্যাট, কোথাও ল্যান্ড আবার এইরকম প্লেটোর মতন। কিন্তু এখানে নেটওয়ার্কিংয়ের টোপোলজির কনসেপ্টটা কিছুটা এক, যে কীরকম আমার নেটওয়ার্কিংয়ের স্ট্রাকচার কীরকম হবে, নেটওয়ার্কিংয়ের স্ট্রাকচারের ওপর বেস করে, মানে আমি কীরকম টাইপের নেটওয়ার্ক তৈরি করব। আমার কাছে ধরো বিল্ডিংটা আছে, একটা লম্বা বিল্ডিং আছে, আমার কাছে অনেকটা ছড়ানো জায়গা নেই, বিল্ডিংটার মধ্যে জায়গা অনেকটা নেই, লম্বালম্বি। তাহলে তার জন্য আমার নেটওয়ার্কিংয়ের একটা স্ট্রাকচার হবে। আমার বাজেট কম, আমি বেশি পয়সা খরচা করতে পারবো না, অল্প খরচায় আমি একটা নেটওয়ার্কিং তৈরি করব। তার জন্য আমার একটা নেটওয়ার্কিং টোপোলজি লাগবে। আবার আমি অনেক বেশি খরচা করতে চাইছি, একটা হাই পাওয়ারফুল টোপোলজি তৈরি করতে চাইছি, তার জন্য আমি একটা সেন্ট্রালাইজ সার্ভার বসাবো। তার জন্য সেই নেটওয়ার্কিংয়ের মেশিনগুলো কোথায় কোথায় বসবে, কেবিল কিভাবে যাবে, তার স্ট্রাকচারের একটা ডিফারেন্স হবে। তাহলে আমার নেটওয়ার্কিং টোপোলজির ওপর ডিপেন্ড করে ফার্স্ট টোপোলজি হচ্ছে আমার বাস টোপোলজি। নাম্বার 2তে যদি আসে রিং টোপোলজি। নাম্বার 3তে যদি আসি, তাহলে এখানে আমরা 3তে আমি রাখবো স্টার টোপোলজি। নাম্বার 4-এ আমি রাখবো মেশ টোপোলজি। বাস, রিং, স্টার, মেশ। হ্যাঁ, এই 4টে টোপোলজি আমার মেনলি আছে। এই 4টে টোপোলজি পড়লে আমার হয়ে যাবে। তাহলে বাস টোপোলজিটা কি?
বাস টোপোলজি হচ্ছে আমার, ধরে নাও আমি বেশি পয়সা খরচা করব না, আমি একটা কেবিলই ইউজ করব, একটা সিঙ্গেল কেবিল ইউজ করব, আর আমার অত প্রিন্টার, প্রত্যেকটা মেশিনের জন্য প্রিন্টার কেনা সম্ভব নয়, আমি একটাই কমন প্রিন্টার ইউজ করব। আচ্ছা, এই জায়গাটায় ডায়াগ্রামটা একটুখানি ভুল করলাম, আমি একটু ঠিক করে আঁকি। আমার একটাই কেবিল, নেটওয়ার্কিং, বাস নেটওয়ার্কিংয়ে শুরুতে টার্মিনেটার, লাস্টে টার্মিনেটার, মানে কোথায় শুরু কোথায় শেষ এই টার্মিনেটার দিয়ে আটকানো হয় যাতে সিগন্যালটা বাইরে না বেরিয়ে যায়। প্রিন্টার একটা ইউজ করব, এখানে একটা আমি কমন প্রিন্টার রাখলাম। এগুলো বুঝে গেলে পরীক্ষার সময় আর এগুলো মুখস্থ করার দরকার পড়বে না, এগুলো এখান থেকেই বুঝে লিখতে পারবি। একটাই কেবিল যেহেতু, সেই মেট্রোতে উঠলে মেট্রো লাইনগুলো যেরকম থাকে না, মেট্রো স্টেশনগুলো যেরকম ছবি দেওয়া থাকে, এটা দেখতেও ঠিক ওরকম হবে। এই যে একটা কেবিলের থেকেই কানেক্টারগুলো বেরিয়ে অনেকগুলো নোড বা অনেকগুলো ক্লায়েন্ট, মনে রাখবি নেটওয়ার্কিংয়ে অনেকগুলো মেশিন একসাথে থাকলে তাদের নোডও বলা যায় বা ক্লায়েন্টও বলা যায়। এই যে নেটওয়ার্কিং, এই যে মেশিনগুলো, এগুলোকে নোডও বলা যায়, ক্লায়েন্টও বলা যায়। নোড কেন বলছি? নোড হচ্ছে এক একটা নোড, নোড 1, নোড 2, নোড 3, নোড 4, নোড 5, নোড 6, নোড 7, নাম্বার দিই সব কটার একটা। আর ক্লায়েন্ট কেন বলছি? প্রত্যেকে নেটওয়ার্কিংয়ে পার্টিসিপেট করছে, সেই জন্য এদের ক্লায়েন্ট বলতে পারি। আমাদের কম্পিউটার সায়েন্সের টার্মিনোলজিতে এগুলোকে নোডও বলে, ক্লায়েন্টও বলে। এবার ব্যাপারটা হচ্ছে বাস টোপোলজিতে এই মেন কেবিলের থেকে একটা একটা করে কানেক্টার বেরিয়ে দুদিকে দিয়েছি, কারণ একদিকে থাকলে দেখতে খারাপ লাগে, সেই জন্য পরীক্ষায় যখন ডায়াগ্রামটা আঁকবি এরকমভাবেই আঁকবি। এবার এই ধরনের টোপোলজিতে কি হয়, কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না। মনে রাখবি এই যে বাস টোপোলজি, এই বাস টোপোলজিকে বলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে কেন বলে? কারণ এখানে প্রত্যেকটা মেশিনের কাছে ইন্ডিভিজুয়ালি কিছু ডেটা স্টোর করা আছে। এমন নয় যে একটা মেশিনের কাছে সব ডেটা স্টোর করা আছে, আর সেটা পসিবল নয়। আমার 7জন এমপ্লয়ি বসে 7টা মেশিনে কাজ করছে। ধরে নাও একটা ইউনিভার্সিটির এটা নেটওয়ার্কিং, ঠিক আছে? এবার ইউনিভার্সিটির এই যে মেশিনটায় বসে, এই ইউনিভার্সিটির নেটওয়ার্কিংয়ের এই মেশিনটা, ফার্স্ট মেশিনে বসে একজন কাজ করছে, স্টুডেন্টদের ডেটার ওপর কাজ করছে, যে স্টুডেন্টদের মার্কস, এই সমস্ত ব্যাপার, মার্কশিট তৈরি, এই ব্যাপারটা মেশিন 1-এ হচ্ছে, ঠিক আছে? এ ধরো সেকেন্ডারি লেভেলের ক্যালকুলেশন করছে। মেশিন 2 হায়ার সেকেন্ডারি লেভেলের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের ক্যালকুলেশন করছে। ইউনিভার্সিটি নয়, স্কুলই ধরছি। মেশিন 3-তে কী হচ্ছে, স্টুডেন্টদের ডিটেলস, কোন স্টুডেন্টের ফিস ডিউ আছে, এই সমস্ত ব্যাপারগুলো, তাদের অ্যাড্রেস, এই সমস্ত ব্যাপারগুলো, কারণ প্রাইভেট স্কুলগুলোর ফিসের ওপর একটা বড় অ্যামাউন্ট থাকে, তো ওদের তো এটাই মেন ব্যাপার, সেই জন্য এটার জন্য আলাদা একটা কি দুটো সেকশন থাকে। এখানে ধরো লাইব্রেরির ব্যাপারগুলো নিয়ে ক্যালকুলেশন হচ্ছে, কে কোন বই তুলেছে, কে কোন, তারপর এখানে কালচারাল অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তাহলে প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা স্টুডেন্ট রিলেটেড, বা এখানে ধরো মেশিন 6-এ টিচারদের রিলেটেড, টিচারদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্যালারি, এই সমস্ত ব্যাপারগুলো ক্যালকুলেশন হচ্ছে। তাহলে প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা ডেটা স্টোর করা আছে। এবার ধরে নিলাম আমার মেশিন 1-এর দরকার পড়লো যে কোনো টিচারের কোনো ডিটেলস চাই, যে এখানে কোনো স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের মার্কসে কোনো প্রবলেম হচ্ছে, তার প্রোগ্রেস ঠিকঠাক হচ্ছে না, তার জন্য তার ক্লাস টিচার কি, তার ডিটেলসটা দেখার জন্য সে রিকোয়েস্ট পাঠালো মেশিন 6-এর কাছে।
এবার এখানে সমস্যাটা কোন জায়গায় হবে, যেহেতু একটা কেবিল, ধরে নাও 1.6 কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, কিন্তু সেই টাইমে মেশিন 2 আর 3 নিজেদের মধ্যে ডেটা ট্রান্সফার করছে, তখন লাইন জ্যাম থাকবে। তাহলে 1 আর 6কে ওয়েট করতে হবে কতক্ষণ এদের দুজনের ডেটা ট্রান্সমিশন কনভারসেশন কতক্ষণ এদের চলবে। এদের ডেটা ট্রান্সমিশন কমপ্লিট হলে নেটওয়ার্কটা ক্লিয়ার হবে, তখন 1.6-এর সাথে কানেকশান এস্টাবলিশ করতে পারবে। এখানেও সমস্যা আছে, ডাইরেক্ট কানেকশান এস্টাবলিশ হবে না, 1-2-তে যাবে, 2 যদি ওকে পাস দেয় তাহলে 3-তে যেতে পারবে, 3 যদি ওকে পাস দেয় 4-এ যেতে পারবে, এবার 4 যদি ওকে গেট পাস দেয় তাহলে 5-এ যেতে পারবে, আর এ যদি দেয় তাহলে 6-এ এসে ঢুকতে পারবে। তাহলে নেটওয়ার্কিংটা কত হাত বদল হয়ে আসছে, মানে ডেটাটা কত হাত বদল হয়ে আসছে। এবার যদি ধরো 1 থেকে 6-এর মধ্যে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, তার মাঝখানে যদি নাম্বার 5 চাই, মেশিন 5 চাই যে 6 কি ডেটা পাঠাচ্ছে, এই ডেটাটা আমি অ্যাক্সেস করব, আমি দেখব, ও কিন্তু দেখে নিতে পারে। তাহলে তোমার নেটওয়ার্কের সিকিউরিটি কি থাকলো, তোমার প্রত্যেকটা মেশিনে কি ডেটা আছে সেটা অ্যাক্সেস করতে মোটামুটি প্রায় পাচ্ছে। যখন 1 থেকে 6-এ ডেটা ট্রান্সফার হচ্ছে তখন মাঝখানের এই মেশিনগুলো ডেটা অ্যাক্সেস করতে পারছে। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন এটাই দেয় যে বাস টোপোলজির সুবিধা কী কী। বাস টোপোলজির দুটো সুবিধা, এক, বাস টোপোলজিতে আমার তৈরির খরচা অনেক কম, আমার এস্টাবলিশ করবার জন্য, এখানে কনফিগার করবার জন্য এখানে খরচা কম পড়বে, একটা কেবিল লাগবে আর কটা মেশিন লাগবে আর আমার RJ45 জ্যাক লাগবে কয়েকটা, তাহলে খরচা কম। আর কি, আর সুবিধা হচ্ছে মেনটেনেন্স কম, কেবিল কম তাহলে মেনটেনেন্স কম আমার হবে, এই দুটোই হচ্ছে এর সুবিধা। এছাড়া এর আর কোনো সুবিধা নেই বাস টোপোলজির। ডিসঅ্যাডভান্টেজ, তাহলে ডিসঅ্যাডভান্টেজ আমি এক্ষুনি এখানে বললাম যে মেশিন 1 থেকে মেশিন 6-এ যদি যেতে চাই, মাঝখানে যদি রাস্তা জ্যাম থাকে যেতে পারবো না। আরেকটা প্রবলেম হচ্ছে, ধরে নাও মেশিন 7 প্রিন্টার ইউজ করছে, তা তখন দরকার পড়লো মেশিন 4 প্রিন্টারটাকে ইউজ করবে, পারবে না, যতক্ষণ না এই প্রিন্টার ইউজ না করে উঠছে ততক্ষণ মেশিন 4 এখানে চুপচাপ বসে থাকবে, প্রিন্ট নিতে পারবে না। তাহলে আমার কি এখানে টাইম নষ্ট হচ্ছে, আইডল টাইমটা বেড়ে যাচ্ছে, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, এটা অসুবিধা। তাহলে আমার কি, আমার ডেটা ট্রান্সমিশনের টাইম বেশি লাগছে, ডেটা প্রিন্ট হার্ড কপি নিতেও আমার টাইম বেশি লাগছে। আর একটা সমস্যা এখানে যেটা হচ্ছে, এই ধরনের নেটওয়ার্কিংয়ে যদি কোনো জায়গায় কোনো কেবিল ফল্ট হয়, ধরে নিলাম ঠিক এই জায়গাটায় কোনো কেবিল ফল্ট হয়েছে, প্রবলেম হচ্ছে এখানে এক একটা পয়েন্ট চেক করে করে দেখতে হয়। এই যে পয়েন্টগুলো এক একটা পয়েন্ট চেক করে করে দেখতে হয়। দেখবে যে আমার বাস টোপোলজি, আমার টোপোলজিটা, আমার নেটওয়ার্কিংটা সকালবেলায় কাজ করছে না, রাত্রিরে কাজ করেছে, সকালে কাজ করছে না, তাহলে যে হার্ডওয়্যার টেকনিশিয়ান সে এসে কি করবে, সে এসে প্রথমে মেশিন 1 আর 2-এর মধ্যে ঠিক মতন ডেটা ট্রান্সমিশন হচ্ছে কিনা দেখবে, তারপর দেখবে 2 আর 3-এর মধ্যে হচ্ছে কিনা, তারপরে দেখবে 3-4-এর মধ্যে হচ্ছে কিনা। যদি এখানে ডেটা ট্রান্সমিশন না হয় তখন বুঝতে পারবে হ্যাঁ এই জায়গাটায় একটা কেবিল ফল্ট হচ্ছে। আর যদি সে এখান থেকে চেক করা শুরু করে তাহলে তাকে কতগুলো চেক করতে হচ্ছে, এই পয়েন্ট চেক করতে হচ্ছে, এই পয়েন্ট চেক করতে হচ্ছে, এই পয়েন্ট চেক করতে হচ্ছে, তারপর তাদের মধ্যে ডেটা ট্রান্সমিশনটা চেক করতে হচ্ছে। তাহলে বাস টোপোলজিতে আমার যদি কোনো কেবিল ফল্ট বা মেশিনে কোনো সিগনালে প্রবলেম আসে তাহলে সেটাকে আর রিপেয়ার করা যায় না, সেটাকে রিকনফিগার করতে হয়, নতুন করে সেটাকে তৈরি করতে হয়। তাহলে নতুন করে কনফিগার করা মানে একটা টোপোলজি বা একটা নেটওয়ার্ক তৈরিতে যা খরচা সেই একই খরচা পড়ে যায়, কেবিল খরচা পড়ে যায়, কিন্তু সেক্ষেত্রে রিকনফিগারেশন করা টাইম অনেক বেশি আর এখানে খরচও অনেক বেশি। আর বাস টোপোলজিতে ডেটা আমার সিকিওর নয়। তাহলে বাস টোপোলজিতে আমি যেটা দেখলাম যে আমাদের
সুবিধার থেকে অসুবিধাগুলোই বেশি। আর এখানে একটা যেটা হ্যাঁ সুবিধা আর একটা বলা যায় যে আমি যদি এখানে কেবিলের লেন্থটাকে ইনক্রিজ করে এখানে মেশিন আরও বসাতে পারি। হ্যাঁ এটা সুবিধা আছে যে এক্সটেন্ড করে আমি এখানে রিপিটার দিয়ে আমি লেন্থটা বাড়াতে পারি। রিপিটার এই সমস্ত ব্যাপারগুলো, ব্রিজ, এই ব্যাপারগুলোতে আমি আসছি পরে। তাহলে বোঝা গেল আমার বাস টোপোলজিটা কী জিনিস। এবার বাস টোপোলজির মতনই প্রায় মানে 70% মিল খায় রিং টোপোলজি। রিং টোপোলজি হচ্ছে আমার ঠিক কেবিলের স্ট্রাকচারটা এরকম হবে, আর এখানে আমার মেশিনগুলো থাকবে এরকমভাবে। ওখানে কেবিলটা লিনিয়ার ছিল, এখানেও লিনিয়ার টোপোলজি এটাকে আমরা বলবো। ওখানে দুটো এন্ডে কোনো মেশিন থাকতেও পারে বা নাও থাকতে পারে। এখানে দুটো এন্ড একসাথে জুড়ে দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে 1 2 3 4। সুবিধা একটাই যে ফার্স্ট মেশিন লাস্ট মেশিনের সাথে ডাইরেক্ট কানেকশান এস্টাবলিশ করতে পারে, এটাই হচ্ছে সুবিধা। আর এখানে যদি কোনো একটা জায়গায় কানেকশানটা ব্রেক হয়ে যায়, ধরো কেবিল ফল্ট হলো, তাহলে এইটা পুরোপুরি একটা বাস টোপোলজির মতন কাজ করা শুরু করে দেবে, কারণ এই এন্ড আর এই এন্ড পুরো লিনিয়ার বাস টোপোলজির মতন কাজ করবে। আর এখানেও বাস টোপোলজির মতন সমস্যা আছে যে 1 3 সাথে রিলেশনশিপ মানে কানেকশান এস্টাবলিশ করতে চাইছে, ডেটা সেন্ড করবে বা রিসিভ করবে। তো এই জায়গায় ধরো যদি আর একটা মেশিন থাকে, এই জায়গায় ধরো একটা মেশিন আছে, তাহলে এখানে নাম্বার 4 আর এখানে ধরো নাম্বার 7 একটা মেশিন আছে, এরা দুজনের মধ্যে ডেটা ট্রান্সফার করছে, তা হবে না। লাইন জ্যাম হয়ে আছে, তাহলেও দেখবে এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। আবার এদিকেও যদি জ্যাম থাকে তাহলেও পারবে না। এখানে অপশান দুটো একটা এক্সট্রা আছে, তাছাড়া আর কিছুই নয়। এখানে শুধু স্ট্রাকচারটা আমার আলাদা, তাছাড়া আর সেরকম কিছু সুবিধা এখানে নেই। আর বাস টোপোলজির থেকে আমার রিং টোপোলজিতে তারের লেন্থ কিছুটা কম হয়, আর এখানে অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হয়। বাস টোপোলজিতে অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় না, কোয়াক্সিয়াল কেবিল বা আমার হ্যাঁ কোয়াক্সিয়াল কেবিলই ইউজ করা হয়। কোয়াক্সিয়াল বা কোনো কোনো ক্ষেত্রে টুইস্ট ওয়্যার কেবিলও ইউজ করা হয়। টুইস্ট ওয়্যার, কোয়াক্সিয়াল এগুলো হচ্ছে খুব লো গ্রেডের কেবিল। আর রিং টোপোলজিতে অপটিক্যাল ফাইবার কেবিল ইউজ করা হয়, যেটা সরু গ্লাস দিয়ে তৈরি হয়, যেখানে লাইটের রিফ্লেকশনের থ্রু দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়। আর রিং টোপোলজিতে ফল্টগুলো একটু তাড়াতাড়ি ধরা যায় যে কোথায় কোথায় ফল্টগুলো আছে, মানে কেবিল ফল্ট হয়েছে না পিসির কানেক্টারে ফল্ট হয়েছে, যে পিসির এখানে এই যে কানেক্টার মানে RJ45 জ্যাক দিয়ে মেনলি কানেকশানটা এস্টাবলিশ করা যায়। আর এর রিলায়েবিলিটি বাস টোপোলজির থেকে কিছুটা বেশি, বাস টোপোলজির থেকে কিছুটা বেটার। আর কিছু মানে সেরকম আর যা ডিসঅ্যাডভান্টেজ আছে মোটামুটি বাস টোপোলজির মতনই ডিসঅ্যাডভান্টেজ। এখানে বাস টোপোলজির ডিসঅ্যাডভান্টেজ কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলে পুরোপুরি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটাতে আসব সেটা হচ্ছে আমাদের বেস্ট টোপোলজি আমার মতে, মানে যেটাতে খরচা খুব বেশি হয় না আর যেটাতে ডেটা ট্রান্সমিশনও ঠিকঠাক হয়, মানে যেটা আইডিয়াল আমরা ইউজ করি সেটাই স্টার টোপোলজি। আমি একটু আগে ছবিটা এঁকেছিলাম, আমি বলছিলাম না এটা একটা স্ট্যান্ডার্ড টোপোলজি যেটা একটা অফিস ইউজ করবে। স্টার টোপোলজি সেন্ট্রাল সার্ভারটা থাকবে, সার্ভার থেকে এই যে লাইনটা বেঁকে গেল, আচ্ছা এইভাবে স্টার টোপোলজিতে আমার এখানে মেশিন আছে। স্টার টোপোলজিকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেট ফেসিলিটিটার সাথেও আমরা কম্পেয়ার করতে, এটা একটা মেশিন, এটা অন্য কিছু নয়।
এটাও একটা মেশিন, একটু তেড়া বাঁকা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আমার মাউস দিয়ে আঁকছি। আচ্ছা, এটা 1 2 3 4, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার। সেন্ট্রাল সার্ভারের থেকে মেশিন কানেক্টেড, এখানে 4টে ছবি আঁকলাম, আর অজস্র মেশিন কানেক্টেড হতে পারে। যেমন তোরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছিস, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠাচ্ছিস, বা একটা মেসেজ সেট করছি, মেসেজটা কী হচ্ছে, সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে চারিদিকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। বা তোরা যখন মাধ্যমিক পাস করেছিস, মাধ্যমিক পাস করার পর তোদের যখন রেজাল্ট দেখছিস, মাধ্যমিক পাস করার যে রেজাল্ট বেরোবে, রেজাল্ট আউটের দিন, তোরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের 2-3টে ওয়েবসাইটে গিয়ে বারবার নিজেদের রেজাল্ট দেখার চেষ্টা করছিলিস। সকাল 10টায় সার্ভার খোলে, তোরা 9টা থেকে অনেকে ট্রাই করছিলিস, পাচ্ছিলিস না, 10টা থেকে তোরা সবাই নিজের রেজাল্ট দেখতে পেয়েছিস। তাহলে এই যে রেজাল্ট, এটা একটা সেন্ট্রাল সার্ভারে স্টোর করা থাকে। প্রত্যেকে ধরে এটা একটা, কেউ মোবাইল থেকে দেখছে, কেউ কম্পিউটার থেকে দেখছে, কেউ ট্যাব থেকে দেখছে, কেউ অ্যাপেলের আইফোন দিয়েও অ্যাক্সেস করতে চাইছে। তাহলে যে যেখান থেকে পাচ্ছে, সেন্ট্রাল সার্ভারে ডেটা স্টোর আছে, সেটাকে অ্যাক্সেস করতে হয়। তাহলে স্টার টপোলজির আমার মেন অ্যাডভান্টেজ কি, একটা সেন্ট্রাল সার্ভারে ডেটা স্টোর করা থাকে, আর সেখান থেকে প্রত্যেকে ডেটা অ্যাক্সেস করতে পারে। বাস আর রিং ছিল পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আমি এটা উল্টো বলেছিলাম। বাস আর রিংটা আমি ক্লায়েন্ট বলেছিলাম, না, ওটা ক্লায়েন্ট নয়, মেশিনগুলোকে ক্লায়েন্ট বলা যায়। বাস আর রিং হচ্ছে, বাস আর রিং এই দুটো হচ্ছে পি টু পি, এই টার্মটা থাকবে, পিয়ার টু পিয়ার। এই বাস আর রিং মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, যেমন তোরা এখন টোরেন্ট থেকে কিছু ডাউনলোড, টোরেন্ট তো এখন আর ইউজ হয় না, টোরেন্টে সিড আর পিয়ার্স এই ব্যাপারটা থাকে। কতগুলো মেশিন খোলা আছে, বেশি মেশিন যদি খোলা থাকে তাহলে খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে, খুব তাড়াতাড়ি স্পিড দেবে তোকে, স্পিডটা খুব বেশি পাবি। পিয়ার টু পিয়ার, ওখানে অনেকে একসাথে মেশিন ইউজ করে জিনিসটাকে করতো, ওটা ছিল পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর স্টার টোপোলজি হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার, এই যে ক্লায়েন্ট, এই হচ্ছে, এটাই হচ্ছে ক্লায়েন্ট, এর কাছ থেকে সবাই ডেটা পাচ্ছে। তাহলে বাস টোপোলজির, তাহলে আমার স্টার টোপোলজির সুবিধা কি, স্টার টোপোলজিতে সেন্ট্রালি ডেটা স্টোর করা থাকছে। আর সুবিধা কি, আর যদি আমি চাই এখানে নাম্বার অফ মেশিন আমি ইনক্রিজ করতে পারি। তার মানে এই নয় যে অজস্র মেশিন এখানে আমি এর সাথে কানেক্ট করে দিলাম। মেশিন অনেক বেশি হয়ে গেলে, সার্ভারের পাওয়ার কম হয়ে গেলে, তখন সার্ভারের ডেটা লোড হতে চাইবে না। এই জন্য কোনো কোনো সাইট স্লো হয়, কোনো কোনো ওয়েবসাইট খুব ফাস্ট হয়, কোনো কোনো ওয়েবসাইট। এবার এই ব্যাপারটা হচ্ছে, এটা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যদি আমি ভাবি, আমি নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করেছি, সেখানে আমার মেন সার্ভারের স্ট্রেংথ কম, আর আমার মেশিন আছে 10টা মেশিন নিতে পারে। এবার সেই জায়গায় 10টা জায়গায় যদি আমি 50টা মেশিন এখানে কানেক্ট করে দিই, 50 জন একসাথে ঢুকতে চাইছে, এবার কেউই ডেটা পাচ্ছে না, সেই ট্রাফিক জ্যামের মতন অবস্থা, যে যেদিকে পাচ্ছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ এগোতে পারছে না। তো হ্যাপাজার্ডলি কাজ করলে হবে না, নিয়ম মেনে কাজ করতে হবে। আমার চলার মতন রাস্তা থাকা দরকার, তাহলেই লোকে যেতে পারবে, নাহলে লোক সবাই দাঁড়িয়ে পড়বে, জ্যাম হয়ে যাবে। তেমনি আমাদের সিগনালেও এরকমভাবে জ্যাম হয়ে যায় যদি স্ট্রেংথ আমার কম থাকে। আর যদি আমি সেন্ট্রাল সার্ভারের পাওয়ার বাড়িয়ে দিই, পাওয়ার বাড়িয়ে দিলাম মানে আমি আরও একটা সার্ভার এখানে অ্যাড করে দিলাম, স্ট্রেংথ বেড়ে গেল, তখন আমার এখানে আরও বেশি মেশিন ইনসার্ট করতে পারবো। তাহলে স্টার টোপোলজিতে আমি চাইলে মেশিন নাম্বার অফ নোডস বাড়াতে পারি। সেখানে এটা মেনশন করার দরকার নেই যে আমার মেন সার্ভারের পাওয়ার বাড়াতে হবে, অত কিছু লেখার আমার দরকার নেই। আচ্ছা, আর একটা কি সুবিধা আছে, এখানে এখানে মেশিনগুলোর নাম্বার দিলে, আর ধরে নিলাম আমার নেটওয়ার্কিংয়ে এই মেশিনটা খারাপ হয়ে গেল, এই মেশিনটা আমার খারাপ হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই, বাকি মেশিনগুলো কাজ করতে পারবে, কারণ এর কাছে তো কোনো ডেটা স্টোর করা নেই। যদি এর কাছে কিছু ডেটা স্টোর করা থাকতো তাহলে প্রবলেম ক্রিয়েট হতো, কারণ সব ডেটা তো সেন্ট্রালাইজড এইখানেই স্টোর করা আছে। আর কি, এখানে
ফল্টটা কোথায় হচ্ছে সেটা খুব ইজিলি বোঝা যায়। ফল্ট ইজিলি বোঝা যাবে যে মেশিনটা কানেকশান মেন সার্ভারের সাথে এস্টাবলিশ করতে পারবে না, তাহলে ইজিলি আমি ধরে নিতে পারবো যে সেই মেশিনটা এরর আছে। ধরো এই নোডটা খারাপ হয়েছে, এই নোডটা ডেটা ট্রান্সমিশন করতে পারছে না, এই নোডে কোনো ডেটা আসছে না, তাহলে হয় এই নোডে প্রবলেম আছে, না হলে আমার এখানে মেন সার্ভার যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে এই জায়গা থেকে হয়তো কেবিলের সমস্যা থাকতে পারে মেন সার্ভারের সাথে যেটা কানেক্টেড, বা এই মেশিনের সাথে যে কানেক্টেড সেই কেবিলের সমস্যা, না হলে এই মেশিনের সমস্যা। এখানে প্রতিটা পয়েন্ট চেক করার তো কোনো দরকার নেই, কারণ এর সাথে এর ডেটা ট্রান্সফার হচ্ছে না, এর সাথে এর ডেটা ট্রান্সফার হচ্ছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডেটা কালেক্ট করতে পারছে, ডেটা ফেচ করতে পারছে। আচ্ছা, আর এখানে আর কি বলা যায়, আর এখানে রিকনফিগারেশন ইজি এইটা বইয়ে লেখা থাকে, কিন্তু রিকনফিগারেশন কখনো ইজি হয় না স্টার টোপোলজিতে। যাই হোক, এবার আমরা ডিসঅ্যাডভান্টেজে আসি। স্টার টোপোলজির ডিসঅ্যাডভান্টেজ, মেন ডিসঅ্যাডভান্টেজ তো এখানে একটা আছেই, মেন ডিসঅ্যাডভান্টেজ এখানে আছে। সেটা কি মেন ডিসঅ্যাডভান্টেজ? যেটা সেটা যদি আমার সার্ভার খারাপ হয়ে যায় পুরো নেটওয়ার্ক কাজ করবে না। মেন সার্ভার খারাপ, নেটওয়ার্ক গেল বসে, মেন সার্ভার ঠিক করো তারপর নেটওয়ার্ক কাজ করবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আর একটা অসুবিধা, ইনস্টলেশন খরচা অনেক বেশি। ইনস্টলেশন খরচা অনেক বেশি কারণ সেন্ট্রাল সার্ভার মেনলি সুপার কম্পিউটার বা মেন ফ্রেম এগুলোকেই সার্ভার হিসেবে ইউজ করা হয়। এবার সেই সমস্ত মেশিনগুলোর দাম অনেক বেশি, নর্মাল পিসির থেকে অনেক অনেক বেশি, সেই জন্য খরচাও বেশি। কেবিল প্রচুর ইউজ হচ্ছে, আর যদি তুমি সেন্ট্রালে নর্মাল পিসি ইউজ করো তাহলে সে তোমার নেটওয়ার্ক এমনিতেই স্লো হয়ে যাবে, কিচ্ছু করার নেই। নর্মাল একটা পিসি বসিয়ে দিলাম আর তার সাথে সবাইকে কানেক্ট করে রাখলাম, আর এখানে হার্ড ডিস্ক একটুখানি 10 টিবি বা 20 টিবি হার্ড ডিস্কের স্ট্রেংথ করে দিলাম, তাতে কিন্তু আমার সেন্ট্রাল সার্ভার তৈরি হয় না, ওটা একটা ফালতু নেটওয়ার্ক হয়। করে অনেকে, সস্তায় করা যায়, কিন্তু তাতে লাভ কিছু হয় না। সার্ভার দরকার, সার্ভার মেন মেশিন যেটা সেটা সার্ভারের মতন কাজ করবে, তার জন্য সুপার কম্পিউটার কেনার ক্ষমতা সব অর্গানাইজেশনের নেই, মেন ফ্রেম এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়। তাহলে ইনস্টলেশন খরচা অনেক বেশি। ইনস্টলেশন মানে তোরা নিশ্চয়ই জানিস, তোদের বাড়িতে এসি বা অ্যাকোয়াগার্ড এই সমস্ত জিনিসগুলো যখন লাগাতে আসে, ইনস্টলেশন মানে জিনিসটাও থাকবে তার সাথে যা সেট আপ করে দেবে, ইনস্টলেশন চার্জ। তাহলে এখানে এত কেবিল থাকছে, কেবিল ইনস্টলেশন চার্জ এগুলো অনেক বেশি। আচ্ছা, আর এখানে সবই তো অসুবিধা তো এখানে মেন দুটো, এছাড়া তো আর এখানে অসুবিধা তো সেরকম কিছু নেই, এই দুটোই মেন অসুবিধা মেন। আচ্ছা, একটা জিনিস যেটা সেন্ট্রাল সার্ভারটাকে হাবও বলা যায়, হাব, সেন্ট্রাল সার্ভারটাকে আমরা বলতে পারি হাব। ডায়াগ্রামগুলো আমি পরে দিয়ে দেবো, মোটামুটি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডায়াগ্রামগুলো আমি বইয়ে আছে, রুডিমেন্টসের বইয়ে দেওয়া আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো তিনটে করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসছি মেশ। মেশ কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। মেশ টোপোলজিটা কি? মেশ টোপোলজি ধরে নাও আমার কাছে, আমি 4টে দিয়ে বোঝাচ্ছি, অনেকে 5টা 6টা দিয়ে বোঝাতে পারে, তার জন্য অনেক বেকার জিনিস আঁকতে হবে। মেশিন 1, নোড 1, নোড 2, নোড 3, নোড 4, এগুলো হচ্ছে কেবিল, এগুলো কেবিল। তাহলে এখানে একটা জিনিস দেখ, এখানে 4টে মেশিন আছে, 4টে মেশিনের প্রত্যেকটা মেশিন প্রত্যেকটার সাথে কানেক্টেড, প্রত্যেকটা মেশিন প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড। এটাই হচ্ছে মেশ টোপোলজির বৈশিষ্ট্য, মেন ক্যারেক্টারিস্টিক্স। এতে কি হচ্ছে, ডেটা ট্রান্সমিশন রেটটা বাড়ে, অবশ্যই বাড়ে। আর এখানে সেন্ট্রাল সার্ভারের আমার দরকার নেই,
এখানে আমার সেন্ট্রাল সার্ভারের দরকার নেই। আর এখানে যদি আমার একটা মেশিন কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, কোনো প্রবলেম নেই, বাকি মেশিনগুলো কাজ চালাবে। এটা হচ্ছে আমার মেশ টোপোলজির মেন সুবিধা। আর মেশ টোপোলজির একটা জিনিস, যেটা মেশ টোপোলজিতে আমার খরচা অনেক বেশি, ঠিক আছে, মেশ টোপোলজির খরচা অনেক বেশি। আর এখানে কেবিল অনেকটা বেশি ইউজ হচ্ছে, প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টেড থাকছে। মেশের সাথে আর একটা জিনিস, যেটা ধরে নে এটা তো টোটাল মেশ, মানে সবকটা মেশিন সবকটার সাথে কানেক্টেড। আবার সেমি মেশ কোনগুলোকে বলে, ধরে নে এই 4টে মেশিন এদের মধ্যে কানেক্টেড, এখানে আরও 2টো মেশিন আছে, ধর 6, 7, 5, 6, আরও 2টো মেশিন এখানে আমার আছে। এবার ধর এইটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড। ডাইরেক্টলি 4 আর 5 কানেক্টেড নয়, ডাইরেক্টলি 3 আর 6 কানেক্টেড নয়। কিছু মেশিন প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড, আবার কিছু মেশিন প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড নয়। তাহলে এই টোটাল সিস্টেমটাকে বলবো আমি সেমি মেশ, মানে তার মধ্যে কিছু মেশ আছে, কিছু মেশ নয়। আর যদি আমি ওপরের এই পোর্শনটাকে ধরি, ওপরের এই পোর্শনটা যেখানে 4টে মেশিন প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড, এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু আমার মেশ টোপোলজি। এরকম টোপোলজিও হয়, কিছুটা মেশ কিছুটা সেমি মেশ। তাহলে মেশ টোপোলজির ডিসঅ্যাডভান্টেজ ওই খরচা বেশি, এখানে প্রত্যেকটা পয়েন্ট চেক করতে হয়, রিকনফিগারেশন করা অনেক ঝামেলা। ডিসঅ্যাডভান্টেজ এগুলো, বাকি সবই কিন্তু অ্যাডভান্টেজ। ডেটা ট্রান্সমিশন রেট অনেক বেশি, ডেটা যখন তখন কমিউনিকেট করা যায়, কারোর জন্য ওয়েট করতে হবে না, আইডল টাইম থাকবে না, এই ব্যাপারগুলো। আচ্ছা, আর আমাদের যেটা আছে, কোনো কোনো বইয়ে হাইব্রিড টোপোলজি থাকে। হাইব্রিড টোপোলজিটা বলছি, যখন ধরছি টোপোলজি পুরোটাই শেষ করি। হাইব্রিড টোপোলজি যেমন ধরো তোমার এখান থেকে আমি ধরে নিলাম এই বাস, ঠিক আছে, এখানে বাস টোপোলজি আছে, ঠিক আছে, এখানে বাস টোপোলজি ইউজ হচ্ছে। এখানেও পিসি আছে, তাহলে এই পোর্শনটা বাস। আবার এখান থেকে একটা কানেক্টর বেরিয়েছে, ঠিক আছে, এই কানেক্টরটা বেরিয়ে কি করছে, এখানে একটা মেশিন কানেক্ট করা আছে, ঠিক আছে, আবার এখান থেকে এইভাবে একটা লাইন যাচ্ছে, আবার এইভাবে এখানে একটা লাইন যাচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে খুব বেশি ইউজ হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় ইউজ হয়, যেখানে বিল্ডিংয়ের প্রবলেমের জন্য, যে এই একটা বিল্ডিং আছে, এখানে এই একটা টোপোলজি, আবার এই টোপোলজির সাথে কানেক্ট হয়ে, তাহলে এইটা একটা বাস টোপোলজি, বুঝতেই পারছি সেটা একটা বাস টোপোলজি। এই বাস টোপোলজির সাথে কানেক্টেড আছে এটা আর একটা রিং টোপোলজি। তার মানে কি, আমাদের আলাদা আলাদা টোপোলজি যখন কানেক্ট করা থাকে, যেমন বাসের সাথে রিং কানেক্ট, আবার এখান থেকে আর একটা মেশিন বেরিয়ে আবার এটাকে এখান থেকে একটা কানেকশান ধর আর একটা বিল্ডিংয়ে যাচ্ছে, সেখানে সেই বিল্ডিংয়ে যে মেশিনগুলো আছে প্রত্যেকের সাথে ইন্টার কানেক্টেড, যে এই জায়গায় একটা মেশ টোপোলজি মতন ইউজ হচ্ছে। তাহলে এইটাকে বলে হাইব্রিড টোপোলজি, যেখানে অনেক ধরনের টোপোলজি আমার ইউজ হচ্ছে। বইটা পড়বি এমসিকিউ আর 1 মার্কসের জন্য, আর বাকি কিন্তু আমি যে নোটসগুলো দেবো নেটওয়ার্কিংয়ে, সেই নোটসগুলো পড়বি। রুডিমেন্ট সবাই পড়ে যাবে, রুডিমেন্টস থেকে পড়ে গেলে কিন্তু নাম্বার অ্যাভারেজ হয়ে যাবে, ওই 2-এ 1 এরকম কিন্তু জুটবে। ঠিকঠাকভাবে এগুলো লিখতে হবে, যে পয়েন্টগুলো দরকার সে পয়েন্টগুলো, আমি যেগুলো বোঝাচ্ছি সেই পয়েন্টগুলোই লিখতে হবে, সেগুলো আমার নোটসেও থাকবে। 2টো পয়েন্ট লিখতে বলবে, 2টো জরুরি পয়েন্টই লিখবি, ফালতু পয়েন্ট লিখলে কিন্তু নাম্বার দেবে না, আমি তো পরিষ্কার কথা বলে দিচ্ছি, কেউ পাকামো এখানে করবে না। আচ্ছা, এবার আর একটা টোপোলজি আমাদের আছে, আর একটা টোপোলজি। আচ্ছা, এখানে হাইব্রিডটা আমাদের অ্যাকচুয়ালি ঠিকঠাক সিস্টেমের মধ্যে ধরা হয় না, তবে হাইব্রিড টোপোলজি এখনকার সিলেবাসে ইনক্লুড করেছে। আর একটা আছে আমাদের ট্রি টোপোলজি। ট্রি টোপোলজিটা আমাদের একটু বুঝতে হবে এটা কিভাবে
কাজ করছে। পুরো নেটওয়ার্কিং হবে না, পুরো নেটওয়ার্কিং কভার করতেই, টোপোলজিটা কভার করতেই অনেকটা সময় চলে যায়। আচ্ছা, এখানে আমাদের ধরে নাও একটা মেশিন আছে, ঠিক আছে, সেন্ট্রাল মেশিন। এই সেন্ট্রাল মেশিনটা দুটো ভাগে, এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, ঠিক আছে। এই দুটো ব্রাঞ্চ বেরিয়ে এখান থেকে একটা, এখান থেকে একটা, এবার এর এখান থেকে ধরে নাও আরো তিনটে মেশিন বা দুটো মেশিন এরকম ভাবে বেরিয়েছে, বা এর এখান থেকে আরো দুটো মেশিন এইভাবে বেরিয়েছে এরকম ভাবে। এই যে আমাদের এই যে স্ট্রাকচারটা, এটাই আমাদের ট্রি টোপোলজি। ট্রি টোপোলজির মধ্যে আলাদা কিছু ব্যাপার নেই সেরকম। ট্রি টোপোলজিতে একটা জিনিস কি হয়, এটা আমাদের বলতে পারি আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কই এটাকে বলা যায়, কারণ মেন একটা মেশিন থাকছে, মেন একটা মেশিন, তার থেকে বাকি মেশিনগুলোতে ডেটা এইভাবে ট্রান্সফার। এটা কিন্তু ক্লায়েন্ট সার্ভারও বলা যায়। আর এক দিক থেকে এটা কিন্তু কিছুটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যেও পড়ে, মানে এটা একটা বিদঘুটে ধরনের টোপোলজি। এই টোপোলজিটা ওই জন্যই লাস্টে রাখা হয়েছে। এবার ধরে নাও এই মেশিনটা মেন সার্ভারকে অ্যাক্সেস করবে, ডাইরেক্ট যেতে পারবে না, ঘুরে এখানে যেতে হবে, তারপর এখানে। এরকমভাবে ধরো এই ট্রিগুলো থেকেও এর আন্ডারে আরও তিনটে আছে, আরও তিনটে মেশিন, এর আন্ডারে ধরো আরও চারটে পাঁচটা মেশিন আছে, এই রকমভাবে মানে রিকোয়েস্ট যাবে প্রত্যেকটা এক একটা পয়েন্টে যাবে, এক একটা পয়েন্টের থেকে, মানে প্রত্যেকটা মেশিনে যেতে হবে না। এর যে সার্ভার, মানে এই যে এখানে ধরো চারটে মেশিন আছে, এখানে ধরে নাও চারটে মেশিন, এই চারটে মেশিনের মাদারকে এইটা, এবার এদের প্যারেন্টকে এইটা, এই তিনজনের, এর কাছে যেতে হবে, তারপর মেন সার্ভারের কাছে যেতে হবে। ট্রি টোপোলজি তৈরি করার খরচা অনেক বেশি, কেবিল অনেক বেশি ইউজ হচ্ছে। ট্রি টোপোলজির সুবিধা হচ্ছে ধরো এক সাইড বসে গেল, কোনো প্রবলেম নেই, বাকি সাইড কাজ করো। এখান থেকে এতটা বসে গেল, কোনো প্রবলেম নেই, বাকি নেটওয়ার্ক কাজ করবে। এইটা হচ্ছে আমাদের ট্রি টোপোলজির সুবিধা আর অসুবিধা। এবার আমরা আসছি, আমাদের টোপোলজির গল্প মোটামুটি এখানে শেষ। আর টোপোলজিতে সেরকম কিছু ব্যাপার নেই। আর ক্লায়েন্ট সার্ভার আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এর ডিফারেন্স এগুলো আছে। আচ্ছা, মেন যেটাতে আসবো, কিসে আসবো, হ্যাঁ, ডেটা ট্রান্সফার মোড। ডেটা ট্রান্সফার মোড, ডেটা ট্রান্সফার মোডের মধ্যে আমাদের কাছে তিনটে জিনিস আছে। আমাদের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটে ব্যাপার আছে। ডেটা ট্রান্সমিশন মোড বলা হচ্ছে এগুলোকে, মোড, কিভাবে ডেটা ট্রান্সমিশন হয়। সিমপ্লেক্স, সিমপ্লেক্স কথাটার এখানে কাজ হচ্ছে, ধরে নিলাম আমি দুটো মেশিন নিই, হিসাবটা ধরছি, এখানে একটা মেশিন আছে, এখানে একটা মেশিন আছে, এটা মেশিন এ, এটা মেশিন বি। মেশিন এ থেকে বিতে ডেটা যেতে পারবে, বি থেকে এতে ডেটা আসতে পারবে না। এটা হচ্ছে আমার সিমপ্লেক্স, এটা মাথায় রাখো, এটা হচ্ছে আমার সিমপ্লেক্স। তাহলে সিমপ্লেক্সটা আমাদের কোন জায়গায় ইউজ হচ্ছে? আমরা যদি আমাদের কেবিল নেটওয়ার্কটার কথা ভাবি বা রেডিও, এই সমস্ত নেটওয়ার্কগুলোর কথা ভাবি, এখানে সিমপ্লেক্স ইউজ হচ্ছে। স্যাটেলাইট থেকে তোমার টিভিতে সিগন্যাল আসছে, কিন্তু তুমি তোমার টিভির থ্রু কোনো সিগন্যাল সেখানে দিতে পারছো না, এটা হচ্ছে সিমপ্লেক্স। রেডিও,
এখন অনেকে বলবে যে আমি রিমোট দিয়ে এইটা প্রেস করছি, ওটা প্রেস করছি, ইনপুট দিচ্ছি। সেটা তুমি ইনপুট দিচ্ছ, তোমার মেশিনে ইনপুট দিচ্ছ। সিগন্যাল কিন্তু স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট যেখান থেকে ডেটাটা আসছে, তুমি কি সেখানে কোনো সিগন্যাল সেন্ড করতে পারছো? সেটা পাচ্ছ না। এটা সিমপ্লেক্স। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের মোবাইল কমিউনিকেশনটা কিভাবে কাজ করে। আমাদের এই ধরে নিলাম আমাদের বাবা দাঁড়া, গোল্লাটা ঠিকঠাক হচ্ছে। ধরে নিলাম এই হচ্ছে আমাদের আর্থ, আর্থের চারিদিকে রোটেট করছে স্যাটেলাইট, ধরে নিলাম জিও স্টেশনারি স্যাটেলাইট। আর্থ যে স্পিডের রোটেশন, আর্থের যে রোটেশন স্পিড, স্যাটেলাইটেরও রোটেশন স্পিড তাই। এটা তোরা জানিস, এটা তোরা ছোটোবেলায় সায়েন্সে নিশ্চয়ই পড়েছিস। এবার ধরে নিলাম আমি এখানে আছি, ঠিক আছে, আর এখানে আমাকে যে কল করবে সে আছে। তাহলে ধরে নিলাম এটা 2, এটা 1, বা ছেড়ে দে, এটা সেন্ডার, এটা রিসিভার, এটা হচ্ছে আর্থের টাওয়ার। তাহলে সেন্ডার যখন ফোন ডায়াল করছে, ফোনের নাম্বার ডায়াল করছে, তখন ফোন থেকে ম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে আমার গ্রাউন্ডের যে টাওয়ার, সেই টাওয়ারে যাচ্ছে। টাওয়ার এবার সেই সিগন্যাল কোথায় পাঠাচ্ছে? জিও স্টেশনারি স্যাটেলাইটে পাঠাচ্ছে। জিও স্টেশনারি স্যাটেলাইটে সিগন্যালটা যাওয়ার পর এবার সে দেখছে যাকে ডেটা সেন্ড করতে চাইছে তার নিয়ারেস্ট ল্যান্ডের টাওয়ার কোনটা, সেই টাওয়ারে আসছে ডেটা। এবার সেই টাওয়ার থেকে ও ম্যাগনেটিক ওয়েভ দিয়ে দেখে নিচ্ছে যে সিমের IMEI নাম্বার থাকে, IMEI নাম্বারের থ্রু দিয়ে ও দেখে নিচ্ছে যে আমাকে কোন ম্যাগনেটিক ওয়েভের কাছে যেতে হবে, মানে ম্যাগনেটিক ওয়েভটা আমার কোন জায়গায়, এক একটা সিগন্যালের জন্য এক একটা ব্লক থাকে, কোন ব্লকে আমার যেতে হবে। তাহলে সেই IMEI নাম্বার দেখে সেই ব্লকে ও ঢুকছে। তাহলে প্রথমে সেন্ডার পাঠাচ্ছে ল্যান্ডের যে টাওয়ার, সেখানে ল্যান্ডের টাওয়ারের থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটে, জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে আমার আসছে যে রিসিভার তার নিয়ারেস্ট টাওয়ারে, আর নিয়ারেস্ট টাওয়ার থেকে রিসিভারের মোবাইলে ট্রান্সফার হচ্ছে। এটা কিন্তু মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে, এটা আনগাইডেড মিডিয়া, মানে এখানে কোনো কেবিল ইউজ হচ্ছে না, এটা ওয়্যারলেস ট্রান্সমিশন এভাবে হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি যে এই যে বিএসএনএল এর পরিষেবাটা কিন্তু আবার একটু আলাদা। বিএসএনএল এই প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, এই সার্কিট তৈরি করে। এই টপিকগুলো আমরা পরে কভার করব, যে ডায়াল করছে, ডায়াল করার সাথে সাথে ওদের সার্ভারে গিয়ে স্ট্রাইক করছে, সঙ্গে সঙ্গে একটা প্যাকেট তৈরি হচ্ছে, সেই প্যাকেটটা তারের থ্রু দিয়ে যাচ্ছে, কেবিলের থ্রু দিয়ে যাচ্ছে, গিয়ে রিসিভারে স্ট্রাইক করছে, সেখানে রিং হচ্ছে, এবার রিসিভার তুললে সেখানে চ্যানেলটা তৈরি হচ্ছে। এরকমভাবে কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কাজগুলো হয়। তাহলে আমাদের মোটামুটি আমরা সিমপ্লেক্স ব্যাপারটা বুঝতে চাইলাম। সিমপ্লেক্স ব্যাপারটা হচ্ছে আমাদের ডেটা একদিকেই যাবে আর অন্য কোনো দিকে ডেটার ট্রান্সমিশন হবে না। এ থেকে বিতে যাবে, বি থেকে এতে আসতে পারবে না। কেবিল টিভি পরিষেবা যেটা বললাম। আচ্ছা, হাফ ডুপ্লেক্সে কি হচ্ছে? হাফ ডুপ্লেক্সে আমরা আমাদের এখানে একটা দুটো মেশিন আছে, মেশিন এ আর বি। সিমপ্লেক্সে কি ছিল? চ্যানেল একটাই ছিল আর ফ্লো একদিকেই হবে। হাফ ডুপ্লেক্সে ফ্লো দুদিকেই হতে পারবে, এ থেকে বিতেও যেতে পারবে, বি থেকে এতেও যেতে পারবে, কিন্তু চ্যানেল যেহেতু একটা, যখন এ থেকে বিতে ডেটা যাবে তখন বি উল্টো দিক থেকে একে কোনো ডেটা দিতে পারবে না। এটা মাথায় রাখবে, এটা সিঙ্গেল ওয়ে, সিঙ্গেল পাথ। এক্সাম্পল কি রিয়েল লাইফে রাস্তায় দেখেছিস ট্রাফিক পুলিশ বা আর্মি এরা যে ওয়াকি টকিতে কথা বলে, ওয়াকি টকিতে কথা বলার পর এখান থেকে যে ডেটাটা যাচ্ছে সেই ডেটাটা ওখানকার সার্ভারে গিয়ে
পুরোপুরি লোড হবে, মেসেজটা তাদের কাছে আসবে, তারপর এখান থেকে আবার মেসেজ পাঠালে অন্য এন্ডে ইউজার শুনতে পাবে। দুজনে একসাথে কথা বললে সেখানে পসিবল নয়, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেটিক ওয়েভটা ওখানে সেইভাবে কাজ করে না, এত স্ট্রংভাবে কাজ করেন না। তাহলে ওয়াকি টকি হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ফুল ডুপ্লেক্সের উদাহরণ প্রত্যেকে জানিস, মোবাইল পরিষেবা। ফুল ডুপ্লেক্সে আমরা কি করছি, আমাদের সিঙ্গেল ওয়ে ডাবল পাথ, মানে ফোনে ধর কারোর সাথে কথা বলছিস বা ঝগড়া করছিস, চিৎকার চেঁচামেচি করছিস, ওদিক থেকেও চিল্লাচ্ছে এদিক থেকেও চিল্লাচ্ছে, তাহলে দুদিক থেকে দুজনে কথা বলছে, তাহলে একসাথে তুমি ডেটা ওদিকেও দিতে পারছো, ওদিক থেকে ডেটা তোমার কাছে আসতে পারছে। তাহলে এই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন বা ডেটা ট্রান্সফার মোড। এটা একটা আমাদের টপিক ছিল, এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কেবল টিভি, মানে টিভি নেটওয়ার্ক সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স হচ্ছে ওয়াকি টকি, ফুল ডুপ্লেক্স আমাদের হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা দেখিনি ভিডিওটা কত বড় হয়ে গেছে, বেশি বড় ভিডিও হলে আপলোড করতে পারবো না। আচ্ছা এই পর্যন্তই রাখছি, এর পরের ক্লাসটায় দেখছি যদি মানডে ক্লাস নেওয়া যায়, যদি মানডে ক্লাস নিতে পারি তাহলে আবার এই জিনিসগুলো, মানে নতুন জিনিসগুলো ডিসকাস করবো। নেটওয়ার্কিংয়ের এখন অজস্র অনেক জিনিস বাকি আছে, ছোট ছোট জিনিস ডিসকাশন অনেক আছে, এগুলো করতে হবে। ঠিক আছে তাহলে, আর যদি দেখছি ক্লাস নেওয়া যাচ্ছে না তাহলে আমি ভিডিও বানিয়েই দিয়ে দেবো, কারণ সবাই অ্যাটেন্ড করতে পারবে কি না সেটা দেখে নেবো তখন নেটওয়ার্ক কীরকম থাকে না থাকে।